নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ঘুম আমাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় শরীরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা পর্যাপ্ত ঘুম। এই ঘুম না হলে আমাদের শরীরে নানা রকমের সমস্যা হয়। আমাদের সারাক্ষণ মেজাজ খিটখিটে লাগে, সকালে কোনো কাজে আমরা এনার্জি পাই না। এই ফ্রেশ ঘুম আমরা কিন্তু প্রত্যেকে চাই, কিন্তু এই ফ্রেশ ঘুম আমাদের অনেকেরই হয় না। প্রথমত আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই ঘুমটা কি কোনো অসুখ, না এটা কোনো অসুখের উপসর্গ। দ্বিতীয়ত, ওষুধ ছাড়া ঘুমানোর আর কি কোনো সঠিক উপায় বা সহজ উপায় রয়েছে, এবং ঘুম কি কি অন্য অসুখকে ডেকে নিয়ে আসতে পারে। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায়, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সিনিয়র নিউরোলজিস্ট ডক্টর অনির্বাণ ঘোষালকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার আপনাকে স্বাগত। থ্যাংক ইউ স্যার, আজকে আমরা ঘুম নিয়ে কথা বলতে এসেছি। প্রথমত যেটা জানবো যে ঘুমোতে না পারাটা এটা কি কোনো অসুখ, না এটা অসুখের উপসর্গ, কি বলবেন আপনি? অবশ্যই এটা অসুখও হতে পারে এবং অন্য রোগের থেকে এটা হচ্ছে সেটাও হতে পারে। তবে তার আগে আমাদের জানতে হবে যে এই যে ঘুম, ধরুন আমরা আমাদের জীবনের প্রায় 1/3 ঘুমিয়েই কাটাই। সুতরাং কেউ না কেউ এই ঘুম নামক প্রক্রিয়াটাকে আমাদের শরীরের মধ্যে রেখেছেন। তো ঘুমের নিশ্চয়ই কিছু না কিছু প্রয়োজনীয়তা আছে। ঘুমের কি কি উপকারিতা আছে দেখা গেছে গবেষণায়, যে ঘুমের ফলে আমাদের শরীরের, আমরা আমাদের কথায় বলি মেমোরি কনসলিডেশন, এটা হয়। মানে সারাদিন ধরে আমি যা কিছু মনে রাখলাম, মনে করলাম, সেই সমস্ত জিনিসপত্র ঘুমের মধ্যে যেন আমাদের মনের ভিতরে বা স্মৃতিশক্তির ভেতরে সঞ্চয় হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে যেন আপনি কোনো একজন গেস্টকে, একজন অতিথিকে বাড়ির মধ্যে ডেকেছেন বাইরে, সে বাইরের ঘরে এসে বসেছে, সে হয়তো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র বা কিছু দামি জিনিস নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে। এরপর আপনি তার হাত থেকে সেই গিফটটা বা সেই দামি জিনিসটাকে নেবেন, ভেতরের ঘরে যাবেন, তারপর আপনার সিন্ধুকে বা আপনার আলমারির মধ্যে বন্ধ করে চাবি দেবেন। তো সেরকমই সারাদিন ধরে আমরা অজস্র কাজকর্ম করি, অজস্র জিনিসপত্র মনে রাখি, এবং সেইগুলো আমাদের মানে স্মৃতিশক্তির যে স্টোর থাকে সেই স্টোরের মধ্যে গিয়ে জমা হতে হবে। এটা হচ্ছে ঘুমের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ, যে মেমোরি কনসলিডেশন, মেমোরিটাকে সঞ্চয় করা, স্মৃতিশক্তিকে সঞ্চয় করা। এছাড়া আরেকটা হলো রেস্টোরেটিভ ফাংশন, মানে আমাদের শরীরের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের নার্ভের মধ্যে এই যে সমস্ত দিন আমরা প্রচুর কাজকর্ম করি, কখনো কখনো ভীষণ কাজকর্ম করি, অ্যাংজাইটিতে থাকি, উত্তেজনায় থাকি, ডিপ্রেশনে থাকি, এই সব কিছু, এগুলো যে আমাদের দেহের মধ্যে, ব্রেনের মধ্যে, নার্ভের মধ্যে, স্নায়ুতন্ত্রের মধ্যে যে ক্ষতি করছে, সেগুলোকে রিপেয়ারের কাজ, এই রিপেয়ার এন্ড রেস্টোরেশন, এটাও কিন্তু ঘুমের মধ্যে হয়। ঘুমের মধ্যে দেহের মধ্যে বহু ধরনের হরমোন এর কাজ চলতে থাকে। মানে এই যে ঘুমের সঙ্গে বহু ধরনের হরমোনের যোগাযোগ আছে, সেগুলোতে আমি পরে আসবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ঘুমের সময় আমাদের দেহের মধ্যে অনেক শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলতে থাকে। দেখুন, মানে ঘুমের মধ্যে আমরা পাস ফিরি, মানে আমাদের মাংসপেশিও কিছু অংশে কাজ করছে। ঘুমের মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, ঘুমের মধ্যে আমাদের হার্ট রেট চলছে। তার মানে যদিও আমি ঘুমিয়ে আছি, আমার শরীর যন্ত্রটা মনে হচ্ছে যেন আপাতভাবে রিল্যাক্সড অবস্থায় আছে, কাজ করছে না, কিন্তু সত্যি সত্যি সেটা কাজ করছে। তো এই যে ঘুমের মধ্যে আমাদের শরীরের এই কাজকর্মগুলো বজায় থাকে, সেই এক ধরনের বিশেষ স্নায়বিক তন্ত্রের সাহায্যে সেটা চলতে থাকে, তাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমরা বলি আমাদের কথায়। এই স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করার জন্য এই ঘুমের ভীষণ প্রয়োজনীয়তা আছে। এই স্নায়ুতন্ত্রই কিন্তু আমাদের ব্লাড প্রেশার, আমাদের হার্টের রেট, পালসের গতি, আমরা কতখানি ঘামবো, আমরা হঠাৎ করে রেগে যাব কিনা, কোনো একটা মানে খুব অপ্রীতিকর সিচুয়েশন হলো, খুব ভয়ের সিচুয়েশন হলো, সেখানে আমি সেই সমস্যাটার মোকাবিলা করতে পারবো কিনা, এই সব কিছু কিন্তু ওই স্নায়ুতন্ত্রের ওপরেই নির্ভর করে। এবং সেই স্নায়ুতন্ত্রটা সঠিকভাবে ফাংশন করবে রেস্টের পরে, সেটাও কিন্তু ঘুমের ওপরে নির্ভরশীল। তাই ঘুমের ভীষণ প্রয়োজনীয়তা আছে আমাদের শরীরের ক্ষেত্রে। এই যে ধরুন আমাদের একটা, আমরা বলি আমাদের কথায় স্লিপ ওয়েক সাইকেল, মানে আমরা একটা নির্দিষ্ট সময়ে ঘুমোচ্ছি, একটা নির্দিষ্ট সময়ে উঠছি, এবং দিনের মধ্যে হয়তো একজন, মানে যারা প্রাপ্তবয়স্ক তারা হয়তো 7-8 ঘন্টা ঘুমোচ্ছেন। এই যে সাইকেলটা, এটা একটা সাইকেলের মতন চক্রাকারে আবর্তন হচ্ছে।
তার মধ্যে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণ হয়। যেমন ধরুন থাইরয়েড হরমোন, আমরা অনেক কিছু হরমোনের এরকম নাম জানি, যেমন একটাকে বলে গ্রোথ হরমোন, যেটা আমাদের বৃদ্ধির সাথে সম্পর্কিত, ছোট বাচ্চাদের যখন বৃদ্ধি হয় তার সাথে। সেক্স হরমোন যেমন টেস্টোস্টেরন মেলদের ক্ষেত্রে, গোনাডোট্রপিনস বলে, এ ধরনের কিছু কিছু হরমোন আছে, সেই সমস্ত কিন্তু এই ঘুমের ওপরে নির্ভরশীল হরমোন। আমাদের যে বয়সের বেড়ে যাওয়া সেটার উপরেও কিন্তু ঘুমের একটা কাজ মানে প্রয়োজনীয়তা আছে, মানে বয়স বাড়বে বাড়বে না, কার স্কিন কিরকম থাকবে, এই সব কিছু কিন্তু ঘুমের ওপরে নির্ভরশীল। তাই ঘুমের ভীষণ প্রয়োজনীয়তা আছে। একজন ছোট্ট বাচ্চা সে যখন জন্ম হয় তখন দেখবেন যে সে বেশিরভাগ সময়টা ঘুমোয়, মানে সে শুধু খাওয়ার জন্য জাগছে, সে তার হয়তো পেটে ব্যথা করছে সেই সময় জাগছে, বা খুব অল্প কিছু বেসিক নিডের জন্য জাগছে। মানে দেখা যায় যে নিউ বর্ন যারা, তারা হয়তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, বাকি 3-4 ঘন্টা কেবলমাত্র জাগছে। তার মানে তাদের ব্রেনের যে বৃদ্ধি, তার ব্রেনটা যে আস্তে আস্তে কাজ করবে, বড়দের মতন হবে, সে সবকিছু শিখবে, সেই জিনিসগুলো আস্তে আস্তে ঘুমের মধ্যে সেগুলো তৈরি হচ্ছে, ব্রেনগুলো বিকাশ হচ্ছে, তার মধ্যে ব্রেনের বিকাশ হচ্ছে, সেই সময় নার্ভের বিকাশ হচ্ছে। আস্তে আস্তে বাচ্চার ঘুমের পরিমাণটা কমতে থাকে, এবং দেখা যায় যে যখন বাচ্চারা প্রায় 2.5-3 বছর বয়স হয় তখন তাদের ঘুমের স্থায়িত্বটা প্রায় রাত্রির বেলায় 10 ঘন্টাতে গিয়ে থাকে। দিনের বেলাও তারা হয়তো কিছুটা ঘুমিয়ে নেয়, হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা দিনের বেলায় ঘুমিয়ে নেয়। আমরা এই ঘটনাটাকে বলি বাইফেজিক প্যাটার্ন অফ স্লিপ। মানে একদম ছোট্ট বাচ্চা হলো, সে সারাদিন ঘুমোচ্ছে প্রায়, আমরা আমরা তাকে বলি মোনোফেজিক স্লিপ, মানে বেশিরভাগ অংশটা টানা ঘুমিয়ে নিচ্ছে, অল্প স্বল্প শারীরবৃত্তীয় নিডের জন্য জাগছে। তার থেকে একটু বড় হলো তখন এই বাইফেজিক স্লিপটা শুরু হলো, মানে দুপুরবেলা একবার একটু অল্প ঘুমিয়ে নিচ্ছে, বা বেলার দিকে একটু ঘুমিয়ে নিচ্ছে, আবার রাত্রির বেলায় অনেকখানি ঘুমোচ্ছে। এই অবস্থাটা চলতে থাকে যখন বাচ্চারা আরেকটু বড় হয়, স্কুল গোয়ার্স হয়, মানে ছোট বাচ্চারা এই 5 বছর 6 বছর ইত্যাদি ইত্যাদি। তারপর আস্তে আস্তে তারা গিয়ে বড়দের মতন ঘুমের প্যাটার্নকে তারা ধরে ফেলে, মানে তারা রাত্রির বেলায় বড়দের মতন বাড়ির অন্যান্যদের মতন ঘুমোতে থাকে, বিকেল বেলায় এসে বা দুপুর বেলায় হয়তো অল্প একটু সময় ঘুম। বড়রা আমরা যারা আছি তাদের দেহে ঘুমের প্যাটার্ন কিরকম, সাধারণত আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের সঠিক একটা ঘুমের ডিউরেশন প্রায় 7 থেকে 8 ঘন্টা হওয়া দরকার। আবার বয়সকালে বয়স্ক মানুষেরা প্রায়ই বলেন যে আমাদের ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না। আসলে আস্তে আস্তে তাদের ঘুমের পরিমাণটা কমতে থাকে, তারা রাত্রিবেলায় কম ঘুমন, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমন, কিন্তু তখন আবার তাদের ওই বাইফেজিক প্যাটার্ন, মানে ওই দ্বিমুখী ঘুমের ভাগটা আবার ফেরত আসে, মানে যেটা ওই ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, তারাও দুপুরবেলায় কিছুটা সময় ন্যাপ নিয়ে নেন, ঘুমিয়ে নেন, আবার রাত্রির বেলায় বেশ কিছুটা সময় ঘুমান। এইভাবে আমাদের শরীরের মধ্যে যেমন আমাদের শরীরের বয়স হয়, সেরকম ঘুমেরও বয়সটা এরকম ভাবে চক্রাকারে আবর্তন হতে থাকে। মানে এটা হচ্ছে ঘুমের ফিজিওলজিক্যাল একটা সাইকেল, মানে আমাদের জীবনের বায়োলজিক্যাল সাইকেলের মতন। তো এটাই ব্যাপার যে, সুতরাং আমরা যেটা বললাম যে মানে ঘুমের প্রয়োজনীয়তা আছে আমাদের দেহের মধ্যে, মানে শরীরকে চালানোর জন্য, শরীরের রিপেয়ারিং এর জন্য, মনের রিপেয়ারিং এর জন্য, ব্রেনের নার্ভের রিপেয়ারিং এর জন্য, হরমোনাল কাজকর্মের জন্য, এবং স্নায়ুতন্ত্রের জন্য ওভারঅল। একদম। স্যার, কিন্তু আজকের দিনে যেটা দেখা দিচ্ছে যে ঘুমের অভাব বা অনিদ্রা একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত আমি যেটা জানবো যে অনিদ্রা বলতে আমরা ঠিক কি বুঝবো? যেমন অনিদ্রা বা এই ঘুম না হওয়া সেটাও এক ধরনের সমস্যা। সেরকম আবার কিছু কিছু মানুষ আছেন যাদের বাড়ির লোকেরা ভীষণ বিব্রত যে এরা খুব বেশি ঘুমিয়ে পড়ছে, মানে সব সময় ঘুমিয়ে পড়ছে, তাকে আমরা এক্সেসিভ স্লিপিং বলি বা এক্সেসিভ ডে টাইম স্লিপিং বলি। আমরা কখনো দিনের বেলায় বেশি বেশি ঘুমিয়ে পড়ছে, এই সব কিছুই কিন্তু সমস্যা। আমরা প্রথমে এই ঘুম না হওয়া বা অনিদ্রাটা নিয়ে প্রথমে বলি। এখানে এটা বুঝতে হবে যে মানে ধরুন তার মানে যে মানুষ বলছেন যে আমার অনিদ্রা রয়েছে বা আমার ঘুম ঠিকঠাক হচ্ছে না, তার বয়সটা কি? মানে আমরা বললাম যে বিভিন্ন বয়সে মানুষের ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়, ঘুমের যে প্রয়োজনীয়তা সেটা চেঞ্জ হয়। তো সেই রকম ঘুমের তার বয়স, মানে সেই মানুষের বয়সটা কি সেটা জানতে হবে। তাছাড়া তার অন্যান্য কি কি রোগ রয়েছে সেটাও আমাদের জানতে হবে। এরকম অনেক ধরনের অসুখ আছে জানেন, যেমন ধরুন কারোর লিভারের সমস্যা আছে, কারোর কিডনির সমস্যা আছে, কারোর খুব অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা মধুমেহ রোগ আছে, কারোর হয়তো কোনো রকম খুব তিনি হয়তো মানসিক অবসাদে ভুগছেন। এই সব কিছুতে কিন্তু মানে এই ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। এগুলোতে যেমন কম ঘুম হতে পারে, সেরকম বেশি বেশি ঘুম হতে পারে। সাধারণভাবে আমরা কি বলি যে এই অনিদ্রাতে কি কি দেখা হয়,
যে তিনি বিছানায় গেছেন, বিছানায় গিয়ে অনেকক্ষণ নড়াচড়া করছেন, কিছুতেই ঘুমোতে পারছেন না, আমরা সেটাকে বলি স্লিপ অনসেট লেটেন্সি। মানে বিছানায় গেছেন, যাওয়ার পরে ঘুম আসতে শুরু হতে অনেকখানি সময় লাগছে, তো স্লিপের ঘুমের শুরুটা দেরিতে হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের অনিদ্রা। 2 নম্বর হচ্ছে যে তার ঘুমটা বারে বারে ভাঙছে এবং ভেঙে যাওয়ার পরে সহজে আসতে চাইছে না, তো সেটা আরেক ধরনের সমস্যা। এবং সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, তো সেটা আরেক ধরনের সমস্যা। এগুলো হচ্ছে আমরা বললাম যে মানে সময়ের সাপেক্ষে, যে ঘুম আসতে দেরি হচ্ছে, বারে বারে ভাঙছে, এবং সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, মানে ঘুমের স্থায়িত্বটা কম হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস ভাবতে হবে যে কোয়ালিটি অফ স্লিপ, মানে ঘুম, আপনি যদি ঘুমোন তাহলে সকালবেলায় কি মনে হবে, যে আমি ভালো ঘুমিয়ে উঠলাম, আমার মনে হচ্ছে যে জীবনটা বেশ ফ্রেশ লাগছে, অথবা আমার ফ্রেশ লাগছে না, মানে আমি আমার শরীর যন্ত্রটাকে ভালোভাবে রেস্ট দিয়েছি। শরীরও তো একটা ভারী অদ্ভুত যন্ত্র, মানে আপনি সেই যন্ত্রটাকে সারাদিন কাজ করাচ্ছেন, মানে ঈশ্বর এটাকে এমন ভাবেই তৈরি করেছেন যে আমাদের শরীরের মধ্যে মানে সবকিছুকে সেলফ হিলিং একটা ব্যাপার স্যাপার থাকে। আপনার কম্পিউটার আপনাকে সার্ভিস দেয় ঠিকই, কিন্তু যদি কম্পিউটার খারাপ হয় আপনাকে সেটাকে মেকানিকের কাছে নিয়ে যেতে হয়। শরীরের ক্ষেত্রে কিন্তু তার আগেই শরীর অনেক কিছু মেকআপ করে নেয়, যেটা কম্পিউটার পাচ্ছে না। মানে ঘুম যেরকম আমরা বললাম যে ঘুম অনেক কিছু মেকআপ করে নেয়, সেরকম আমাদের দেহের ইমিউনিটি অনেক কিছু মেকআপ করে নেয়। তো এই কোয়ালিটি অফ স্লিপ, যেটা আমরা বলছিলাম যে শরীর যন্ত্রকে ঠিক রাখার জন্য কোয়ালিটি অফ স্লিপের দরকার আছে। মানে আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার মনে হলো যে বাহ, আমি বেশ আজকে আমার ফ্রেশ লাগছে, আমি খুব ভালোভাবে পরবর্তী কাজকর্মগুলোকে এনার্জি সহকারে একদম গতিবেগে করতে পারবো, জোরের সাথে করতে পারবো। এই বস্তুটাকে আমরা বলি কোয়ালিটি অফ স্লিপ, মানে গুড কোয়ালিটি অফ স্লিপ। এটাও যদি খারাপ হয় তাহলেও কিন্তু সেটা অনিদ্রা রোগের মধ্যে পড়বে। এরপরে ধরুন হঠাৎ করে একজন মানুষ মাসের মধ্যে 28 দিন ভালো ঘুমোচ্ছেন, একদিন দুদিন তার ঘুম ঠিকঠাক হলো না, আমরা সেটাকে অনিদ্রা বলবো না, এটা প্রায়ই হতে হবে। মানে আমরা মোটামুটি ভাবে ধরে নিই যে একটা সপ্তাহে 7 দিন, তার মধ্যেকার প্রায় 3 দিন অন্তত মানুষের ঘুমের মধ্যে এই যে গন্ডগোলগুলো যেগুলো আমরা বললাম সেটা তার হচ্ছে, এবং প্রায় মাসখানেক বা 4 সপ্তাহের বেশি তার ক্ষেত্রে এটা থাকছে, তখন অবশ্যই আমরা সেটাকে বলবো, গুরুত্ব সহকারে দেখবো, এবং প্রয়োজনে তাকে একজন ডাক্তারবাবুর কাছে যেতে বলবো। এটা হচ্ছে অনিদ্রার অংশ। একই সাথে কি আমি একটু বেশি ঘুমের ব্যাপারটাও বলে নেব। মানে এরকম অনেক মানুষ আছেন যাদের বাড়ির লোকেরা ভীষণ বিরক্ত, মানে আমাদের এরকম, সেটাকে আমরা বলি এক্সেসিভ স্লিপ বা এক্সেসিভ ডে টাইম স্লিপিং। এটা কিন্তু আজকালকার দিনে খুব বড় একটা সমস্যা। অনেক মানুষ আছেন যাদেরকে আমরা দেখি যে তিনি হয়তো সকালে ঘুমিয়ে উঠেছেন, সকালবেলায় খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে খবরের কাগজটা হাতে নিয়ে বসেছেন, বসে ঢুলতে ঢুলতে এরকম ভাবে ঘুমিয়ে পড়ছেন। তো সেটাও কিন্তু স্বাভাবিক নয়। মানে আপনি টিভি দেখছেন, টিভিতে আপনি প্রত্যেকদিন, এই আজকাল সন্ধ্যেবেলায় প্রত্যেকে সব আপনাদের সব চ্যানেলে দেখায় যে যুদ্ধ হচ্ছে, মানে বিভিন্ন সঞ্চালক যুদ্ধ করছেন, বিভিন্ন রাজনৈতিক নেতারা যুদ্ধ করছেন, ভীষণ চেঁচামেচি হচ্ছে, পাশের বাড়ি থেকে শোনা যাবে। এরপর সেখানে আপনি দেখলেন যে আপনার বাড়ির একজন বয়স্ক মানুষ সেই টিভিটা দেখতে দেখতে এরকম ভাবে ডোজিং করছেন, ঘুমিয়ে পড়ছেন, তার মাথার মধ্যে সেটা মাঝে মাঝে ঢুকছে, মাঝে মাঝে ঢুকছে না। সেটা কিন্তু স্বাভাবিক নয়। একজন মানুষ যিনি ঘুমোচ্ছেন স্বাভাবিকভাবে, কিন্তু গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে তার চোখটা ঢুলে আসছে, সেটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এটা কিন্তু স্বাভাবিক নয়। এগুলোকে আমরা বলি মাইক্রো স্লিপ, ছোট ছোট ঘুম। তো এইরকম এই দিনের বেলায় বেশি ঘুমিয়ে পড়া, আনক্যানি অদ্ভুত ধরনের সিচুয়েশনে ঘুমিয়ে পড়া, লোকের সাথে কথা বলতে বলতে ঢুলে নেওয়া, ঘুমিয়ে পড়া, কথার খেই হারিয়ে ফেলা, এগুলোও কিন্তু এক এক ধরনের সমস্যা। এগুলো হলেও কিন্তু ডাক্তারের কাছে যাওয়া দরকার। স্যার, আমি আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে যে মাঝরাতে অনেকের ঘুম ভেঙে যায়, তারপর আর একদম ঘুম আসতে চায় না, সারা মানে ভোর রাত হওয়া, ভোর রাত থেকে একদম সকাল অবধি বিছানায় এপাশ ওপাশ করছেন, এবং পরের দিন যেটা আপনি বললেন যে ঘুম থেকে উঠে প্রচন্ড অস্বস্তি লাগছে, ভালো লাগছে না এবং ফ্রেশ লাগছে না, এটা কেন? একদম এটা সমস্যা যে আপনি এখানেও সেই একই কথা আমরা ভাবছি যে ঘুমটা তার মাঝরাত্রে ভেঙে গেছে এবং তারপরে আর ঘুমটা আসছে না, মানে তার ওই যে স্লিপ ডিউরেশন সেটা কম হয়ে গেল এবং সেটা ফ্র্যাগমেন্টেড স্লিপ হয়ে গেল। যদি পরে আসছেও তাহলে বেশ কিছুক্ষণ পরে আসছে, আবার হয়তো ভেঙে যাচ্ছে, এটাকে বলে ফ্র্যাগমেন্টেড স্লিপ। তো এখানে আমাদের ওই ঘুম যে হচ্ছে না ঠিকঠাক ভাবে, বা এটাও ইনসমনিয়ার মধ্যে পড়ছে, তার কারণটা আমাদেরকে জানতে হবে। সাধারণত যদি এটা হঠাৎ করে শুরু হয়েছে, অ্যাকিউট ইনসমনিয়া আমরা বলি, তাহলে সেখানে তার কারণ খুঁজতে হবে। আরেকটা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে ক্রনিক ইনসমনিয়া,
সাধারণত এই যে দীর্ঘদিন ধরে হওয়া ইনসমনিয়া বা ক্রনিক ইনসমনিয়া, এগুলো দেখা গেছে যে এগুলোর পেছনে সাধারণত কিছু না কিছু একটা ডিপ্রেশন থাকতে পারে, হয়তো তার অ্যাংজাইটি থাকতে পারে, তার কাজের চাপ খুব বেশি, এগুলো এক একটা কারণ হতে পারে। এছাড়া অনেকের ক্ষেত্রে এটা ভাবুন যে তাদের কাজের জন্যই তাদের ঘুমের যে প্যাটার্নটা সেটাই চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন যারা শিফট ওয়ার্ক ডিউটিতে কাজ করেন, মানে অনেকের থাকে না, ধরুন মানে যারা নাইট শিফটে কাজ করেন, কম বয়সী ডাক্তারবাবুরা, নার্সরা, যারা পাইলট, যারা ধরুন ট্রেন ড্রাইভার হচ্ছেন, পুলিশ, এরকম অনেককেই এরকম রাত জেগে কাজ করতে হবে। এমন অনেক ক্ষেত্রে তাদের মানে কোনো সপ্তাহটা হয়তো তাদের এরকম নাইট ডিউটি থাকে, কোনো সপ্তাহ হয়তো তাদের নাইট ডিউটি থাকে না, মানে তাদের এই যে ঘুমের বায়োলজিক্যাল সাইকেল সেটা পুরো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মানে ওলট পালট হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে, মানে অ্যাকিউট ইনসমনিয়া হচ্ছে কিছুদিন পর থেকে, এটা ঘটনা। তো এটা একটা জব রিলেটেড জিনিস, যেটা আমরা বুঝলাম। আজকালকার দিনে আপনি দেখবেন যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে, মানে এই কম বয়সীদের ক্ষেত্রে, টিনেজারদের ক্ষেত্রে স্কুলের এত চাপ যে তাদেরকে ওই প্রজেক্ট দেওয়া হয় মাঝে মাঝে, এবং তারা রাত জেগে, মানে হয়তো তাদের ডেড লাইন দিয়ে দিয়েছে, আগে থেকে স্কুল বলেনি, হঠাৎ করে তাদেরকে প্রজেক্ট ধরিয়ে দিয়েছে হাতে, তাদের ডেড লাইন দিয়ে দিয়েছে যে এই 15 দিনের মধ্যে এই প্রজেক্ট তৈরি করে জমা করতে হবে। সেই বাচ্চাটি যে হয়তো রাত্রিরে 12টার সময় ঘুমোয়, সে হয়তো রাত্রিবেলায় গিয়ে তাকে 2টো পর্যন্ত জেগে কাজ করতে হচ্ছে। তারপরে এই যে সাইকেলটা তার চেঞ্জ হয়ে গেল, তারপরে কয়েকটা দিন কিন্তু তার অসুবিধে হবে সঠিক সময় ঘুমোতে, কিন্তু তাকে তো সকালবেলায় সেই একই সময়ে উঠতে হবে, স্কুলে যেতে হবে, সুতরাং সে সমস্যায় পড়বে। তো এরকম ভেতরের অন্য কোনো কারণ আছে কিনা, এটা সবসময় আমরা হিস্ট্রির মধ্যে আমরা যখন জিজ্ঞাসা করি তার মধ্যে আমরা নিই। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন অনেক ধরনের নেশা টেশা থাকে, মানে আজকালকার দিনে অনেকেই নিকোটিন এডিক্টেড, স্মোকিং করেন, সেগুলো কিন্তু ঘুমের মধ্যে সমস্যা তৈরি করে। অ্যালকোহল, অনেকে ভাবেন যে অ্যালকোহল নিলে পরে ঘুমটা তাড়াতাড়ি আসবে, কিন্তু এটা দেখা গেছে যে অ্যালকোহল হয়তো অনেকখানি নিয়ে নিলে তার হয়তো ঘুমটা চলে এলো, কিন্তু সেটা শেষ রাত্রে ভেঙে যাবে, তখন আর কিছুতেই ঘুম আসবে না, সেটা শরীরকে উত্তেজিত করে রেখে দিয়েছে। তখন আপনি ওই যে বললেন যে লেট নাইটে তার ঘুম ভেঙে গেছে, আসছে না, সেই ব্যাপারটা ঘটবে। তো এরকম ঘটনাগুলো ঘটলে পরে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, প্রয়োজন হলে বারে বারে ঘটলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এবার আমি আরেকটা বিষয় নিয়ে জানবো স্যার, আপনারা তো এই ধরনের বিভিন্ন পেশেন্ট দেখেন, এই যে অনিদ্রা নিয়ে আমরা আলোচনা করছি, অনিদ্রার মূল কারণগুলো কি কি আজকের দিনে? একটা কারণ তো অবশ্যই, যেখানে আমরা দেখছি যে এটা হঠাৎ করে তৈরি হয়েছে, তার পেছনে এরকম হঠাৎ করে তার জীবনধারায় কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটা জানতে হবে, যেটা আমি অলরেডি বললাম, স্লিপ সাইকেল যেটা রয়েছে সেটাতে কিছু পরিবর্তন হয়ে গেছে কিনা। এছাড়া জানতে হবে যে তার হঠাৎ করে কোনো একটা শরীরে জীবনে একটা দুর্যোগ নেমে এসেছে কিনা, মানে তিনি হঠাৎ করে খুব অ্যাংজাইটিতে ভুগছেন কিনা, হঠাৎ করে তার সংসারে এমন কিছু একটা ঘটেছে যেটার জন্য তিনি প্রচন্ড ডিপ্রেশনে ভুগছেন। ডিপ্রেশন কিন্তু মানুষের মধ্যে কম ঘুমেরও জন্ম দিতে পারে, আবার বেশি ঘুমেরও জন্ম দিতে পারে, দুটোই হতে পারে। এছাড়া যদি এই ঘটনা ঘটে এবং কোনো এরকম কারণ না থাকে, তাহলে সেখানে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেমন শরীরের মধ্যে অন্য কোনো সিস্টেমে গন্ডগোল রয়েছে কিনা, তার লিভারের কোনো সমস্যা রয়েছে কিনা, তার কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা, তার শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা রয়েছে কিনা যেটার জন্য তিনি ঘুমোতে পারছেন না, অথবা তার ওরকম কোনো নেশা রয়েছে কিনা যেটা তার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। অথবা এই সব কিছু দেখে নেওয়ার পরে যদি আমরা কোনো কারণ না দেখি, মানে এরকম সিস্টেমিক কারণগুলোর পরে যদি আমরা কোনো কারণ না খুঁজে পাই, প্রয়োজনে কিন্তু ব্রেনের যে স্ক্যান ইত্যাদি করে দেখে নিতে হবে। এরকম অনেক ধরনের ব্রেনের অসুখ হয়, ঘুম কিন্তু ব্রেনের ওপরে নির্ভরশীল, তাই ব্রেনের স্ক্যান করে আমাদেরকে দেখে নিতে হয় যে তার কোনো ব্রেন সংক্রান্ত রোগ তৈরি হচ্ছে কিনা। এরকম অনেক ধরনের রোগ আছে যেগুলোতে মানুষের ঘুমের প্যাটার্নে চেঞ্জ হয়ে যায়, আমরা সেগুলোর মধ্যে ডিজেনারেটিভ ডিজিজ, মানে পার্কিনসন্স বলে এক ধরনের রোগ আছে, অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া, এ ধরনের বহু এরকম, বা মাল্টিপল স্ক্লেরোসিস, এরকম বহু রোগের মধ্যে কিন্তু ঘুমের প্যাটার্ন পরিবর্তন হয়ে যায়। স্যার, আমরা তাহলে একটু আপনার কাছে জানবো যে ঘুমের সমস্যায় একজন মানুষ কখন চিকিৎসকের কাছে যাবেন? আমরা অলরেডি বললাম যে যদি এই ঘটনা বারে বারে ঘটে, পারসিস্ট করে, মানে অনেক দিন থেকে হচ্ছে, তাহলে তিনি ডাক্তারবাবুর কাছে যাবেন। ঘুমের সমস্যার সাথে এটাও বুঝতে হবে যে এই যে ধরুন আমরা ইনসমনিয়া বা ঘুম না আসা বা অতিরিক্ত ঘুমোনা, আমরা ওই অতিরিক্ত ঘুমের কথা বললাম, যে তিনি আগের থেকে হঠাৎ করে প্রচন্ড বেশি ঘুমোচ্ছেন, মানে তার ঘুমের স্থায়িত্ব অনেক বেড়ে গেছে, বাড়ির লোক তাকে ডেকে ওঠাতে পারছেন না। সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হতে পারে, যে তার দেহের মধ্যে সোডিয়াম ফল করে গেছে, তিনি উঠেও আবার ঘুমিয়ে পড়ছেন, ভুলছেন অন্য সময়।
এইগুলোর ক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়া ঘুমের সাথে অন্যান্য সমস্যা তৈরি হচ্ছে, যেমন ধরুন ঘুমের মধ্যে কেউ ঘুম থেকে উঠে কেউ হ্যালুসিনেট করছেন, ভুলভাল দেখছেন, এরকম ঘটনা ঘটে কিন্তু। মানে ঘুম থেকে ওঠার পরে কেউ বুঝলেন যে ওই ওখানে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, কেউ এসে আমার সাথে কথা বলে যাচ্ছে, এই জাতীয় ঘটনাগুলো ঘটে কখনো কখনো স্লিপ ডিসঅর্ডারে। সেখানে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এছাড়া ওই অতিরিক্ত ঘুমোনো, দিনের বেলায় বারে বারে অদ্ভুত সিচুয়েশনে ঘুমিয়ে পড়া, সেগুলোতে ডাক্তারের কাছে যেতে হবে। ঘুম সংক্রান্ত আরো অনেক সমস্যা হয় জানেন। মানে কিছু মানুষ আছেন যাদের ঘুম আসতে চায় না কেন, তারা সারাদিন কাজকর্ম করে বিছানায় শুতে গেছেন, শুতে যাওয়ার পরে তাদের পায়ের মধ্যে অদ্ভুত এক ধরনের সমস্যা তৈরি হয়, মনে হয় যেন পাগুলোকে নাড়াচাড়া করি। অনেকেই আছেন বয়স্ক মানুষেরা, আগেকার দিনে কি হতো বলতো যে শাশুড়ি মারা বলতেন যে বৌমা আমার পা টিপে দিয়ে যাও, আমার ঘুম আসছে না, পা টিপে দিয়ে যাও। আগেকার দিনে খুব হতো, এখনকার দিনে কেউ সেরকম করবে না, কিন্তু তখন বৌমা এসে পা টিপে দিচ্ছেন, তখন শাশুড়ি মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছেন, নইলে তাকে উঠে পায়চারি করতে হচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি রেস্টলেস লেগ সিনড্রোম। মানে ঘুমোতে গেছেন মানুষটি, তার ঘুমটা আসছে না, পায়ের মধ্যে একটা অদ্ভুত ধরনের ব্যথা হচ্ছে, অথবা যেন একটা জিন ধরে আছে, অথবা কিছু যেন নাড়াচাড়া করে বেড়াচ্ছে পায়ের মধ্যে বা শরীরের মধ্যে। তখন তাকে পাটাকে নাড়াতে হচ্ছে বারে বারে, অথবা মনে হচ্ছে আমি একটু উঠে হাঁটি, কয়েক পা উঠে হাঁটলেন, সেই অবস্থাতে একটু রিলিফ পেলেন, এভাবে বারে বারে করতে করতে কোনো সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। এই ঘটনাটাকে বলে রেস্টলেস লেগ সিনড্রোম। এটাও কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে অনিদ্রার বা ঘুম না আসার একটা কারণ। অনেকের ক্ষেত্রে এমন হয়, আরেকটা ঘটনা এই সময় বলে নেওয়া দরকার, তাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আজকালকার দিনে ভীষণ কমন। মানে কিছু মানুষ থাকেন যাদের স্থূলত্ব থাকে, মানে খুব ভারী হয়ে গেছে চেহারা, গলার কাছটাও বেশ মোটা হয়ে গেছে, ঘুমের মধ্যে তারা ভীষণ নাক ডাকেন। তাদের বেড পার্টনাররা বলবেন, মানে স্পাউস বলবেন যে এরকম ঘুমের মধ্যে ভীষণ নাক ডাকে। ঘুমের মধ্যে নাক ডাকার আওয়াজটা যেন আস্তে 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 বেশ কিছুটা বাড়ে, তারপরে হঠাৎ করে যেন থেমে যায়, তখনও কিরকম একটা ধড়ফড় করে ওঠে, অনেক সময় ধড়ফড় করে ঘুম ভেঙে যায়। তো এই ঘটনাটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। মানে ঘুমের মধ্যে অক্সিজেনটা যেন শরীরের মধ্যে যেটুকু যাওয়া দরকার সেটুকু পৌঁছচ্ছে না, তখন ওর মধ্যে ওরকম আমরা আমাদের কথায় বলি অ্যারাউজাল, মানে জেগে যাওয়া। মানুষটি সত্যিকারের জেগে যেতে পারেন, চোখ মেলে তাকাতে পারেন, অথবা না হতে পারে সেটা তার ব্রেনের যে অ্যাক্টিভিটি, মানে ব্রেনটা যে নিদ্রায় ছিল, নার্ভগুলো যে নিদ্রায় ছিল, সেটা যেন হঠাৎ করে তার ক্ষেত্রে থেমে গেছে, মানে তার একটা মাইক্রো অ্যারাউজাল হচ্ছে। এরকম মানুষের তো কোয়ালিটি অফ স্লিপ থাকবে না, মানে তার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তার ওই রিফ্রেশড, খুব তরতাজা লাগছে এই ভাবটা আসবে না। সুতরাং সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তিনি দিনের বেলায় বারে বারে ঢুলতে থাকবেন, তার শরীর ক্লান্ত লাগবে, গা হাত পা ব্যথা করবে, মাথা ধরে যাবে, এরকম অনেক ধরনের ঘটনা ঘটবে। তো এই ঘুমের জিনিসগুলো সাধারণ মানুষদেরকে মাথায় রাখতে হবে, যে ঘুমের এই জাতীয় গন্ডগোলগুলো, সেগুলো হলে কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। অনেকে আছেন ঘুমের মধ্যে খুব ভুল বকেন, আপনারা দেখবেন যে ছোট বাচ্চারাও অনেক সময় ঘুমের মধ্যে খুব ভুল বকে, আবার কেউ খুব ভুল বকে চিৎকার করে বয়স্ক মানুষেরা, সেগুলোও কিন্তু এক ধরনের ঘুমের মধ্যেকার সমস্যা। ঘুমের মধ্যে ছটপট করে, অনেকে ঘুমের মধ্যে উঠে হাঁটতে থাকে। এরকম মানুষ আছেন যারা ঘুমের মধ্যে উঠে গিয়ে ফ্রিজ খুলে খেতে থাকেন, তারপরে এসে শুয়ে পড়েন, সকালে জিজ্ঞাসা করুন সে বলবে যে আমি তো কিছু জানি না, স্লিপ রিলেটেড ইটিং ডিসঅর্ডার বলে। এরকম ভারী অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, ঘুমের মধ্যে পায়চারি করা, প্রচন্ড চিৎকার করা, উঠে মানুষকে মারা, তারপর আবার ঘুমিয়ে পড়া, এই জাতীয় ঘটনার কথা থাকলেও কিন্তু তাকে হ্যাঁ এবং তাকে চিকিৎসকের কাছে যেতে হবে। স্যার আরেকটা ব্যাপার, তাহলে আমরা এই বিভিন্ন ঘুমের যে বিষয়গুলো বা বিভিন্ন ধরনের ঘুমের কারণগুলো বা সমস্যাগুলো নিয়ে আমরা যেরকম কথা বলছি, তেমনি এই যে ঘুম কম হওয়া বা অনিদ্রা, এটা আমাদের অন্যদিকে কি কি অসুখ ডেকে আনতে পারে? নিশ্চয়ই। তো আমরা বললাম যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে ঘুমের উপরে ভীষণ নির্ভরশীল। তো সেই নার্ভাস সিস্টেমই আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং দীর্ঘদিন অনিদ্রা থাকলে পরে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হতে পারে। অনেক ধরনের হরমোন আছে, যেমন ধরুন এই গ্রোথ হরমোন বলে, তাছাড়া এরকম কিছু কিছু হরমোন আছে যেগুলো ডায়াবেটিসের সাথে সম্পর্কিত, সেগুলোও কিন্তু খারাপ হয়ে যেতে পারে, তাদের মাত্রাগুলো খারাপ হয়ে যেতে পারে। থাইরয়েডের সমস্যা, সেটা খারাপ হয়ে যেতে পারে। তারপরে আমাদের যে পেটের সমস্যা, সেটাও কিন্তু এই ঘুমের উপরে নির্ভরশীল। মানে আমাদের ব্রেনের মধ্যেই কিন্তু অনেক জায়গা আছে যেগুলো আমাদের কখন খাবো, কতটা খাবো ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে, তো এই ডিজায়ার গুলোকে নিয়ন্ত্রণ করে। তো
তো এরকম বহু মানুষ আছেন যাদের ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে তাদের, আমরা বলি অ্যাসিডিটি হওয়া, আমাদের কথায় বলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, মানে খাওয়ার পরে শুচ্ছে তখন তার গলা দিয়ে টক জল বলে লোকে, সেটা যেন গলা দিয়ে উঠে আসছে। তো তাদের অম্বল হয়। এছাড়া পেটের মধ্যে আলসার হওয়া, পেটে ব্যথা করা, মানে পেটের সমস্যা, সেটাও ঘুমের থেকে তৈরি হতে পারে। হার্টের সমস্যা তৈরি হতে পারে এবং সর্বোপরি ব্রেন স্ট্রোক হতে পারে। হার্টের অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। এই সব কিছুই সেখানে নির্ভরশীল ঘুমের উপরে। এরকম দেখা গেছে যে যেরকম অনিদ্রা এই সমস্যাগুলো তৈরি করতে পারে, সেরকম ওই যে আমরা বললাম যে এক্সেসিভ স্লিপিং, মানে কোনোটাই ঠিক নয়, বা ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এরকম দেখা গেছে যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যার কথা আমরা বললাম যে ঘুমের মধ্যে প্রচন্ড নাক ডাকেন, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন ঘটনা, সেটা কিন্তু ইদানিংকালে দেখা গেছে যে ব্রেন বা হার্টের স্ট্রোকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ। এবং এরকম মানুষদের ক্ষেত্রে মেমোরিতে প্রবলেম হয়, স্মৃতিশক্তিতে প্রবলেম হয়, তাদের ডিমেনশিয়া তৈরি হয়ে যেতে পারে। আমি ডিমেনশিয়া প্রসঙ্গে স্যার আপনার কাছে আসবো, যে ঘুমের সমস্যা, তার থেকে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া, এই ধরনের পেশেন্টের সংখ্যা কি দিন দিন বাড়ছে? অ্যালঝাইমার্সের সংখ্যা তো অবশ্যই বাড়ছে, সেটা তো আমরা জানি। অথবা এমনও হতে পারে যে আগেকার দিনে আমরা অ্যালঝাইমার্সকে এত বেশি ডিটেক্ট করতাম না, মানুষের অ্যাওয়ারনেস ছিল না, যে কারণে এখন অ্যাওয়ারনেস হয়েছে, তাই আমরা বেশি বেশি করে মানুষকে নিয়ে যাচ্ছি হেলথ কেয়ারের কাছে, যেটা খুব ভালো দিক একদিকে। অ্যালঝাইমার্স রোগীদের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘুমের বিভিন্ন ধরনের সমস্যা হয়। শুধু অ্যালঝাইমার্সের নয়, ডিমেনশিয়ার অনেক ধরন আছে, মানে বিভিন্ন ধরনের ডিমেনশিয়া আছে। কোনো একটি ডিমেনশিয়ার মানুষ যদি হঠাৎ করে প্রচন্ড ঘুমোতে শুরু করেন, মানে আগে যতটা ঘুমোচ্ছিলেন না, হঠাৎ করে খুব ড্রাউজি হয়ে পড়ছেন, ঝিমিয়ে পড়ছেন, সেটাতেও কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। সেটা যে শুধু ওই রোগের জন্য, অ্যালঝাইমার্সের জন্য হচ্ছে, সেটা ভেবে বসে থাকলে কিন্তু হবে না। এমন হতে পারে যে তার দেহে কোনো ইনফেকশন হচ্ছে, তার শরীরে লিভারের কোনো সমস্যা হচ্ছে, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখা দরকার। এরকম অনেক ধরনের ডিমেনশিয়া আছে যেগুলোতে ওরকম ওই রোগীরা খুব ভায়োলেন্ট হয়ে যান, ঘুম থেকে উঠে ভায়োলেন্ট হয়ে যান, হ্যালুসিনেট করেন, এরকম ধরনের ডিমেনশিয়াও কিন্তু আছে। স্যার, আমরা ঘুমের বিভিন্ন সমস্যা, তার ঝুঁকি এবং ঘুমের জন্য কি কি বিপদ হতে পারে সেগুলো নিয়ে কথা বললাম। এবার আমরা একটু সমাধানের রাস্তায় আসবো, যে প্রথমত আমরা চিকিৎসা নিয়ে আসবো এবং তার পাশাপাশি একটা ভালো স্লিপ হাইজিন আমরা কিভাবে মেনটেন করতে পারি সেটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত জরুরি। স্যার, প্রথমে যেটা আসবো, যে আমাদের ভালো স্লিপ হাইজিনের জন্য কি কি করতে পারি, যেটা আমরা নিজেরা করতে পারি চিকিৎসকের কাছে না গিয়ে, ঘরোয়া উপায়। তো আজকাল তো মানে এমনই অবস্থা হয়েছে যে কারোর ঘুম হচ্ছে না, সে প্রথমেই কোথাও না কোথাও যাবে, ওষুধের দোকানে যাবে, গিয়ে বলবে যে আমাকে দুটো ঘুমের ওষুধ দিয়ে দাও, সে ওভার দি কাউন্টার ওষুধ কিনে খেতে শুরু করে। কিন্তু তার আগে প্রথম বুঝতে হবে যে আমার জীবনের মধ্যে কি গন্ডগোল ঘটছে। তো আগেকার দিনে আমাদেরকে বলা হতো না যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, মানে তাড়াতাড়ি ঘুমোতে যাও, তাড়াতাড়ি ওঠো। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে মানে কথাটা কিন্তু সেম রেখেছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ, মানে বলতে চাইছি যে যে সময়টায় তুমি ঘুমোতে যাবে সেই সময় মেপে তুমি ঘুমানোর ব্যাপারটা রাখো, বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমোতে যাও, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওঠো। আপনি কোনো একদিন মানে সারা সপ্তাহ প্রচুর কাজ করলেন, রাত জেগে কাজ করলেন, তারপর ভাবলেন যে আমি সপ্তাহের শেষে গিয়ে এই তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, দুদিন প্রচন্ড ঘুমিয়ে নেব, তারপরে আমি আবার পরের সপ্তাহে আবার আগের রুটিনে ফেরত যাব। খুব খারাপ অভ্যেস। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে তো ঘুমের সমস্যা তৈরি হবেই। প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়াটা খুব জরুরি, একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া বা তার কিছুটা আগে পরে ঘুমোতে যাওয়া, এবং সেই ঘুমের স্থায়িত্বটা তার মনে হলো যে আমার 7 ঘন্টা ঘুমের দরকার কি 8 ঘন্টা ঘুমের দরকার, এবং তারপরে আমি একটা নির্দিষ্ট সময়ে উঠে পড়ছি। পারলে বাড়ির অন্যরা যে সময়ে ঘুমোচ্ছেন, যে সময়ে শুতে যাচ্ছেন, সেই সময়ে ঘুমোন, তাহলে ফ্যামিলি এনভায়রনমেন্টটাও ঠিকঠাক থাকে। একটা খুব গুরুত্বপূর্ণ আরো একটা দিক হলো যে আজকালকার দিনে আপনি দেখবেন যে রাত্রির বেলায় আপনি ল্যাপটপ নিয়ে বিছানায় কাজ করতে করতে তারপরে আপনি ভাবছেন যে আমি ল্যাপটপ নিয়ে কাজ করব, করে ল্যাপটপটাকে বন্ধ করে ঘুমিয়ে পড়ব। খারাপ জিনিস। আপনার বিছানাটা ঘুমানোর জন্য এবং আরো কিছু কাজের জন্য, সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য, কিন্তু বিছানাটা ওই রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে ল্যাপটপ বা মোবাইল সার্চ করার জন্য নয়। তাই এই অভ্যেসগুলোকে ত্যাগ করতে হবে। বিছানাটা নির্দিষ্ট কিছু কাজের জন্য, সেটাকে তার জন্য নির্দিষ্ট করে রাখুন। আপনার বাড়িতে আরো অনেক কাজ করার জায়গা আছে, ডেস্ক আছে, এটা আছে সেটা আছে, সেগুলোকে ব্যবহার করুন কাজ করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অনেকেই আছেন যে অফিস সেরে বিকেলবেলা এসে, এমনকি সন্ধেবেলা এসে, আমার ভীষণ ক্লান্তি গেছে আজ, আমি বিকেলবেলায় সন্ধেবেলায় এসে 2 ঘন্টা ঘুমিয়ে নেব,
এরপরে রাত্রিরে ঘুমটা কিভাবে আসবে বলুন? তো তার তো ঘুম আসতে দেরি হবেই। তো রাত্রিরের ঘুমটা দরকার। রাত্রিরের ঘুম কেন দরকার? মানে আমাদের ঘুমের বিভিন্ন স্টেজ আছে, আমরা তাদেরকে এখন এরকম বলি যে NREM স্টেজ অফ স্লিপ, REM স্টেজ অফ স্লিপ। সেই প্রত্যেকটা ঘুমের পর্যায় কিন্তু ঈশ্বর তৈরি করেছেন এই কারণে যে যাতে করে তার আমাদের দেহের ভেতরে, আমাদের ব্রেনের ভেতরে তার ভালো দিকটার অ্যাডভান্টেজ মানে সুবিধা পাওয়া যায়। তাই একটানা ঘুমটা জরুরি। আপনি বিকেলবেলা এসে প্রচন্ড ক্লান্তি লাগলে পরে আপনি হয়তো কোনো সময়ে একটা অল্প সময়ের জন্য একটু রেস্ট নিতে পারেন, তাও সেটা বিকেল বেলায় বা সন্ধেবেলায় না হওয়াই বাঞ্ছনীয়। যদি ন্যাপ নিতে হয় একটু তাড়াতাড়ির দিকে, মানে দুপুর বেলার দিকে, এই 1টা 2টো এরকম সময়ে নিয়ে নিলে ভালো হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে রাত্রিরের ঘুমটা তাড়াতাড়ি আসবে। অনেকেই আছেন এরকম করেন যে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে ট্রেডমিল করে জিম করে তারপর ঘুমোতে যাবেন, ভাবেন শরীরটা তো এমনিতেই উত্তেজিত হয়ে গেল, ঘুম আসবে কিভাবে? তাই এই কাজগুলো আগে ভাগে সেরে ফেলুন। ঘুমোতে যাওয়ার ঠিক 1-2 ঘন্টার মধ্যে পারতপক্ষে এই ব্রাইট স্ক্রিনকে অ্যাভয়েড করুন, মানে এই টিভি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলোকে বাদ দিন। দিনের বেলার খাবারটা মানে যখন আপনি জেগে থাকছেন সেই সময়কার খাবার দাবারটা পরিমিত পরিমাণে খান, ঠিকঠাক যতটা আপনার মনে হয় দেহের জন্য দরকার খান। রাত্রিরের খাবারটার পরিমাণটা একটু কম রাখুন। ঘুমের মধ্যে তো আমাদের পাচন যন্ত্র কাজ করছেই, আমাদেরকে পরিপাক করতে হচ্ছে। ঘুমন্ত অবস্থাতে যদি আপনার পেটকে ওভার অ্যাক্টিভিটি করতে হয় তাহলে তো ঘুম ডিস্টার্ব হবে। তো সেই কারণে রাত্রিরের মিলটাকে একটু শর্ট রাখুন, কম রাখুন, লাইট মিল খান রাত্রিবেলায়। আর যেটা আমার বলার সেটা হলো যে এই ক্যাফিন প্রোডাক্ট সেগুলোকে একটুখানি কমান। বিকেলের পর থেকে পারলে পরে যাদের অনিদ্রায় সমস্যা রয়েছে তারা বিকেলের পর থেকে এই ক্যাফিন জাতীয় প্রোডাক্টগুলোকে কম করে দিন, মানে 10 ঘন্টা আগে ক্যাফিন বন্ধ করে দিন। সেটা তো 10-11 লোকজন পারবেন না, অন্তত 6 ঘন্টা আগে তো চেষ্টা করুন যে আমি রাত্রিরে 11টার সময় ঘুমোতে পারছি, আমি যাচ্ছি, আমি বিকেল 5টার মধ্যে চা কফি গুলোকে খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর অ্যালকোহল পারতপক্ষে অ্যাভয়েড করুন। স্যার কতক্ষণ আগে, মানে যারা অ্যালকোহল নিয়ে থাকেন তারা মোটামুটি ঘুমের কতক্ষণ আগে অ্যালকোহলটা নিয়ে নেওয়া উচিত? মানে আমি তো বলবো যে কম করে নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি, মানে পরিমাণটা কমিয়ে দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। নিতে হলেও সেই পরিমাণটা 1 ঘন্টার মধ্যে নেবেন না কোনোভাবেই, পারলে 2 ঘন্টার মধ্যে, মানে ঘুমিয়ে পড়ার 2 ঘন্টার মধ্যে নেবেন না। প্র্যাকটিক্যালি সেটা সম্ভব হয় না, তাই আমরা বলি যে অন্তত 1 ঘন্টা আগে সেই পাঠ সেরে ফেলুন। আর ঘুমের এনভায়রনমেন্টটাও খুব জরুরি, এটাও বলা দরকার যে মানে আপনি ঘরের মধ্যে খুব বেশি লাইট জ্বালিয়ে ঘুমোতে পারবেন না। মানে আপনার ঘরের মধ্যে ঘুমোতে যাবার আগে আপনার ঘরের আলোটা ডিম লাইট হতে পারে। ঘুমের শুরুতে আমাদের দেহের মধ্যে মেলাটোনিন বলে এক ধরনের হরমোনের প্রয়োজন হয়, সেটা কিন্তু অন্ধকারে নিঃসরণ হয়। এক ধরনের ব্রেনের মধ্যে জায়গা আছে পিনিয়াল গ্ল্যান্ড, তার কাছ থেকে ওটা ওই ঘুমের শুরুতে নিঃসরণ হয়। যদি সেখানে আলো থাকে, খুব ব্রাইট লাইট, সেটা তৈরিই হবে না, আপনি ঘুমোবেন কিভাবে? অনেকের ঘুম আসে না, আমরা তাদেরকে বলি যে ঘুমোতে যাবার আগে হয়তো ঘন্টাখানেক আগে একটুখানি স্নান করে নিন, গাটা ধুয়ে ফেলুন। মানে সেটাও যদি করতে হয় অনেকে আবার ওয়ার্ম বাথ নেন, সেটা নিলে পরে কিন্তু ঘন্টা 1.5-2 আগে সেরে ফেলুন, মানে ঘুমোতে যাবার আগে ঠিক আগে ওয়ার্ম বাথ নেবেন না। অনেকের ওই পায়ের মধ্যে জ্বালা করে ঘুমোতে গেলে, আমরা তাদেরকে বলি একটুখানি ঠান্ডা জলে পাটাকে ধুয়ে তারপর ঘুমোতে যান। এরকম সাধারণ জিনিসপত্রগুলো করা। ঘুমোতে যাওয়ার আগে আপনি কোনো ল্যাপটপ, মোবাইল এসব তো দেখবেনই না। প্রয়োজনে আপনার ঘুম না এলে পরে আপনি অল্প একটা কোনো গল্পের বই বা ম্যাগাজিন এই জাতীয় জিনিসপত্র পড়তে পারেন। অনেকের আছে রাত্রিবেলায় ঘুম ভেঙে যায়, তারা জোর করে শুয়ে থাকে যে আমি কখন ঘুমোবো। যদি ঘুম আসছে না, উঠে একটুখানি নিজের মনটাকে এদিক ওদিক ডাইভার্ট করুন, মানে উঠে একটুখানি হাঁটুন, তারপরে একটুখানি বই পড়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন নিজের থেকে ঘুম চলে আসবে। এই ব্যাপারগুলো খুব জরুরি। স্যার আপনি তো অনেকগুলো ঘরোয়া উপায় বললেন, কিন্তু ধরুন সেইগুলো মেনে চলেও কারোর ঘুমটা স্বাভাবিক হলো না, অনিদ্রা সমস্যার সমাধান হলো না, তখন তিনি কি করবেন? তিনি কি ঘুমের ওষুধ নেবেন, না আর অন্য কোনো উপায় রয়েছে? প্রথম তো আমি বলবো যে তাকে প্রথম বুঝতে হবে যে কি কারণেই ঘুমের সমস্যাটা শুরু হলো, তাকে ডাক্তারের কাছে যাওয়া দরকার। এবং ঘুমের সমস্যা কিভাবে সূত্রপাত হলো, কিভাবে সেটা কতদিন থেকে রয়েছে, তার আর কোনো অসুখ আছে কিনা, সেগুলোকে প্রথম ভেবে নেওয়া দরকার। তারপরে তো ঘুমের ওষুধের প্রশ্ন আসছে। যদি সত্যি এমন হয় যে তার ঘুম না হওয়ার কারণে বাড়ির অন্যান্য লোক বিব্রত হচ্ছেন, তখন অবশ্যই সেখানে কিছু ব্যবস্থা করতে হবে। কিন্তু আদারওয়াইজ তো তার কারণটাকে জানতে হবে যে কেন এই মানুষটির এই সমস্যাটা হলো, তখন সেটাকে সেই কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে।
স্যার, এই যে চিকিৎসার প্রসঙ্গে আমরা আরেকবার জানবো আপনার কাছে যে এই মেডিসিন ছাড়া বা ওষুধ বা পিল ছাড়া কোনো থেরাপি রয়েছে যার মাধ্যমে ঘুম আসতে পারে ভালো? প্রথম তো এই যে আমরা যে ঘটনাগুলো বললাম সেগুলোকে বলে গুড স্লিপ হাইজিন। হ্যাঁ। একই সময়ে ঘুমোতে যাও, একই সময়ে ওঠো, প্রত্যেক মানে পুরো সপ্তাহটা সেই রুটিনটাকে মেনটেন করো, ঘুমোতে যাওয়ার আগে এই সমস্ত কাজকর্মগুলো করো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। এছাড়া এরকম দেখা গেছে যে অনেক সময় ডিপ ব্রিদিং টেকনিক বলে এক ধরনের সমস্যা আছে, গভীর এবং লম্বা শ্বাস নেওয়া, রিল্যাক্সেশন টেকনিক, অনেকে আছেন মেডিটেশন করেন দিনের বেলায়, সেই সমস্ত জিনিসের কিন্তু ঘুমের সাথে, গুড স্লিপ হাইজিনের সাথে যোগাযোগ আছে, এগুলোতে ঘুম ভালো আসতে পারে। লাস্টলি আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি একটু আগে মেলাটোনিন হরমোনের কথা বলছিলেন যে মেলাটোনিন হরমোন আমাদের ঘুম ভালো করতে সাহায্য করে। তো কারোর যদি একদম অনিদ্রার সমস্যা থাকে, তিনি যদি বাইরে থেকে মেলাটোনিন হরমোনের কোনো সাপ্লিমেন্ট নেন, তাহলে সেটা কি ঠিক? মেলাটোনিন হরমোন আমরাও অনেক ক্ষেত্রে অনেককে প্রেসক্রাইব করে থাকি। মেলাটোনিন হরমোন মানে মেলাটোনিন যে ট্যাবলেট, সেটার পারতপক্ষে প্রচুর খুব একটা খারাপ এফেক্ট নেই, যে কারণে অনেকেই এখন মেলাটোনিনের চাহিদাও বাড়ছে। অনেক সময় জেট ল্যাগের পরে যারা ওই মানে ফ্লাইটে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে এরকম মেলাটোনিন এর প্রয়োজন হতে পারে। মেলাটোনিন হরমোন তাদের ক্ষেত্রে সাময়িকভাবে দেওয়া যেতে পারে। এমনকি অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে ঘুম না এলে পরে সেখানেও এমনকি এটাকে ব্যবহার করা যায়। তো এরকম প্রয়োজন ভিত্তিক ব্যবহার করা যেতে পারে। অন্যান্য যে ওভার দি কাউন্টার স্লিপিং পিলস, তার থেকে অন্তত এটার যে লং টার্ম ডিপেন্ডেন্স, নির্ভরতা তৈরি হওয়া, সেগুলো কম হতে পারে। কিন্তু সেটা যদি নেওয়া হয় সেটা কতদিন? ডাক্তারের পরামর্শ নিয়েই নেওয়া উচিত, এগুলো সবসময় ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। ওভার দি কাউন্টার কোনো জিনিসই ঠিক নয়। আর লাস্টলি যেটা জানার যে খাবার দাবার, অর্থাৎ কোন ধরনের খাবার দাবার ঘুমের জন্য উপকারী? আমরা বললাম যে লাইট খাবার দাবার ঘুমের আগে, মানে ঘুমের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে রাত্রির বেলার খাবারটার পরিমাণটা এবং তার যে ধরন ধারণ সেটা আপনাকে বুঝে নিতে হবে, সেটা যেন লাইট খাবার দাবার হয়। এবং খেয়েই সাথে সাথে ঘুমোতে যাবেন না, এটাও খুব জরুরি জিনিস। এবং খুব হট বেভারেজেস, মানে খুব গরম খাবার দাবার আমরা রাত্রিবেলা খেয়ে নিলাম, খুব স্পাইসি খাবার দাবার খেয়ে নিলাম, এইগুলোকে রেস্ট্রিক্ট করা দরকার। অনেক সময় এরকম কথা আমরা শুনেছি যে ডার্ক চকলেট খেলে নাকি ঘুম ভালো হয়, বা এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো খেলে নাকি ঘুম আসে। এগুলো খুব প্রমাণিত সত্য সেরকম নয়, সে কারণে এই সম্বন্ধে এত আর্লি কমেন্ট না করাটাই ভালো। থ্যাংক ইউ স্যার, ঘুম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার সঙ্গে কথা বলে। তো আশা করি অনিদ্রা সম্পর্কে স্যার যেমন ভাবে বুঝিয়ে আমাদের বললেন, আমরা পুরোপুরি বিষয়টা বুঝতে পেরেছি। অনিদ্রার কারণ খুঁজে বার করাটা জরুরি, এবং তার পাশাপাশি নিজে দোকান থেকে ঘুমের ওষুধ কিনে নিজের মতো না ঘুমিয়ে যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে কারোর চলতে থাকে, তাহলে তার সঠিক চিকিৎসাও কিন্তু অত্যন্ত প্রয়োজন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তো সেই প্রশ্ন আপনারা লিখে আমাদের জানান, আর কি কি জানতে চান এই সংক্রান্ত বিষয়ে। আর আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।